আসসালামু আলাইকুম সবাইকে। ফিনিক্স উল্লাস শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সরলরেখা পর্ব 3 এ স্বাগতম জানাচ্ছি। আমি হাসিবুর রহমান অপু। তোমরা আমাদের সাথে থাকবে বলে আমরা আশা করি। অনেক কথা বলে ফেলতে পারি, তোমার একজন অভিভাবক হিসেবে চিন্তা করতে পারো সেই চিন্তা থেকেই। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের পার্ট 3 তে। ক্ষমাটা একটু চেঞ্জ করে নিলাম। এবার আমরা চলে যাই আচ্ছা, এবার আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে দূরত্ব। বিম্যাক্স 3 মানে বোঝাচ্ছে আমরা এই টপিকের উপর একদম পুরো বি ম্যাক্সিমাম হয়ে যাবে, একদম ম্যাক্সিমাম হয়ে যাবে, আমাদের নলেজগুলো ম্যাক্সিমাম রাখার চেষ্টা করব। তো একটু শুরুতে দেখো যে তোমাকে যদি দুটো বিন্দু দিয়ে দেয়, আমরা একটা বিন্দু দেখলাম পি x1 y1 এবং কিউ x2 y2। যদি বলে যে এদের মধ্যবর্তী দূরত্ব কী, তাহলে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র d = √x1 - x2 এর হোল স্কোয়ার প্লাস y2 - y1 এর হোল স্কোয়ার। তো তুমি এটা আগে পিছিয়ে দিলে কোনো সমস্যা নাই। তোমরা অনেকে বলতে পারো যে ভাই এইভাবে যদি লিখি y2 - y1 তার হোল স্কোয়ার প্লাস x2 - x1 তার হোল স্কোয়ার, কোনো সমস্যা নেই, বিকজ এটা একটা বিয়োগফলের বর্গের বর্গমূল। তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে প্যাটার্নটা ঠিক রাখো। এটা যদি 1 দাও, এটা 2 রাখো, 1 1 1 2 1 2 2 1 2 1, এই প্যাটার্নটা রাখো আর কি। এই প্যাটার্ন না রাখলেও খুব সমস্যা নেই, তবে যে কোনো একটা প্যাটার্ন নিয়ে প্র্যাকটিস করো যেন তোমার কোনো ভুল না হয়। তো আমরা দেখি যে পি একটা বিন্দু, কিউ একটা বিন্দু, তাদের মধ্যবর্তী দূরত্ব বলতে বোঝা যাচ্ছে এই পয়েন্টটা থেকে মধ্যবর্তী দূরত্ব। যদি তুমি বুঝতে চাও, আসলে যদি বুঝতে চাও, তাহলে দেখো পি কিউ তাহলে কী বলবা, যদি কোটি হয় তাহলে কি বি মাইনাস সি, রাইট? এগুলো দেখানোর কিছু নেই তেমন কিছু। তো পোলার স্থানাঙ্ক অবস্থায় যদি দূরত্ব বের করতে চাও, তাহলে সেক্ষেত্রে সূত্র পি কিউ যদি বলো, তাহলে √r1 স্কোয়ার r2 স্কোয়ার মাইনাস 2r1 r2 cos θ1 মাইনাস θ2। একটু খেয়াল রাখো এই সূত্রটা। তো খেয়াল রাখবা, দূরত্ব কখনো কি হয় না, ঋণাত্মক হয় না। দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, এই কথাটা মাথায় রাখতে হবে। দূরত্ব কখনোই ঋণাত্মক হয় না। r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার মাইনাস 2r1 r2 ইন্টু cos θ1 মাইনাস θ2, এই সূত্র দিয়ে আমরা পোলার স্থানাঙ্ক অবস্থায় দূরত্ব বের করে ফেলবো। বা তুমি যদি চাও পোলার স্থানাঙ্ক অবস্থায় স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে কার্তেশীয় কনভার্ট করে নাও, নিয়ে তারপর তুমি দূরত্ব বের করতে পারো। তো আমাকে একটা বিন্দু দিয়ে দিছে, আমি ধরে নিলাম এটা পি আর এটা কিউ। তাহলে আমি x1 জানি, y1 জানি, আমি x2 জানি, y2 জানি, রাইট? তাহলে এখন আমি সূত্র অ্যাপ্লাই করব। সূত্রটা কি ছিল? d = x1 - x2 এর হোল স্কোয়ার প্লাস y1 - y2 এর হোল স্কোয়ার। এটাতে ঝটপট অঙ্ক করে ফেলো, এগুলো আসে। ইনফ্যাক্ট IBA অ্যাডমিশন টেস্টে এগুলো আসে। তোমাকে দিয়ে দিয়েছে পোলার স্থানাঙ্ক অবস্থা। পোলার স্থানাঙ্ক অবস্থায় আমরা জানি যে এটা r1, এটা θ1, আর এটা r2 θ2, রাইট? এটাকে যদি তুমি পি ধরো, এটা কি কিউ ধরো, তাহলে পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব বের করি কোন সূত্র দিয়ে? √r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার মাইনাস 2r1 r2 cos θ1 মাইনাস θ2, এই সূত্র অ্যাপ্লাই করে আমরা বের করে ফেলবো। ঝটপট করতে হবে, এগুলো অঙ্ক 5-10 সেকেন্ডের মধ্যে সলভ করা শিখতে হবে। এবার কতগুলো দূরত্ব দিয়েছি আমি এখানে, 1 2 3 4 5 6 7। যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি শিখবা তুমি। এগুলো প্র্যাকটিস করে হোমওয়ার্কগুলো জমা দাও 01572 071 01572 071 272 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপেই দিবা। আমরা হোয়াটসঅ্যাপে যেটা নেওয়ার চেষ্টা করব। তো সবগুলো হয়েছে কিনা একটু দেখবা। আমি সূত্রগুলো আবার একটু বলে দিই। ডি এর সূত্র কি ছিল? ডি এর সূত্র ছিল, আমি কেন বারবার সূত্র লিখি, কারণ আমি বিশ্বাস করি এটা AK-47, তোমার যুদ্ধক্ষেত্রের জন্য এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। y1 - y2 তার বর্গ। আর যদি তুমি পোলার স্থানাঙ্ক অবস্থা দেখো, সেখানে তুমি দূরত্ব বের করবে কি দিয়ে? দূরত্ব বের করবে √r1 স্কোয়ার r2 স্কোয়ার মাইনাস 2r1 r2 cos θ1 মাইনাস θ2। অ্যাপ্লাই করলে তুমি এগুলো ঝটপট করে ফেলো, প্র্যাকটিস করো অনেক বেশি। এখন দেখো এটা কি বলতে চায়, y অক্ষ এবং এই একটা বিন্দু থেকে এই যে একটা বিন্দু, সেই বিন্দু দূরত্ব সমান হলে a এর মান বের করো। এটা একটু বোঝার চেষ্টা করো। আমরা একটু যদি বলি যে 7 2 কোথায় আছে, তাহলে 7 2 1 2 3 4 5 6 7 এখানে আছে। 2 মানে 1 2, এটা আমার 7 2। আমি এটা নাম দিই, এটা নাম দিলাম পি। আর a5 দেখো, এর মান তো পজিটিভও বলা নাই, নেগেটিভও বলা নাই, তাই না? তো আমি ধরে নিচ্ছি পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। তার মানে পজিটিভ যদি হয়, তাহলে নিশ্চয়ই সে প্রথম চতুর্ভাগে, তাহলে এই পয়েন্টটা তো হইতে পারে। এটা ধরো কিউ, যে আমার a5। এখন তুমি বলতে পারো না নেগেটিভ হইতে পারে, তাহলে কিউ প্রাইম মাইনাস a5। কি বলতে চাচ্ছে এখানে কিন্তু দূরত্ব মোট 3টা কাউন্ট করতে হবে। y অক্ষ থেকে দূরত্ব, কার দূরত্ব? y অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব, এটা আগে বুঝো। তো y অক্ষ এটা, y অক্ষ থেকে
এই বিন্দু দূরত্ব y অক্ষ থেকে যে দেখো তাকাও ভালো করে তাকাও y অক্ষ থেকে কিউ এর দূরত্ব বা এই y অক্ষ থেকে যে কিউ এর দূরত্ব এই দূরত্বটা আসলে বেসিক্যালি কি বলে আমরা জানি যে y অক্ষ হতে কোনো বিন্দু দূরত্বকে বলা হচ্ছে ভুজ y অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্বকে কি বলা হয় ভুজ বা বিন্দু থেকে y অক্ষ পর্যন্ত দূরত্বকে কি বলা হয় ভুজ তার মানে বিষয়টা হচ্ছে এটাই বলছি আমরা y অক্ষ হতে a5 বিন্দু দূরত্ব হচ্ছে a এবং 5 বিন্দুর ভুজ মানে হচ্ছে কি a কারণ আমরা জানি y অক্ষ থেকে দূরত্বকে কি বলে ভুজ বলে পর্ব 1 দেখে নাও ভুজের কথাগুলো বলেছি কোটির কথাগুলো বলেছি এবং এই যে p বিন্দু যাকে ধরছি 7 2 তার থেকে এই যে q এর দূরত্ব বা q প্রাইমের দূরত্ব এরা সমান তার মানে আমরা আপাতত দুইটা বিন্দু না কাউন্ট করে একটা বিন্দু কাউন্ট করে হচ্ছে বের করব যে এর মান যেহেতু বের করতে বলছে তাহলে সমীকরণ এটা আসবে তো আমরা a কে সলভ করলে দেখব যে মানটা এরকম আসবে তার মানে আমরা দেখতে পাইলাম যে আসলে আমরা প্রথমে যে ধরেছিলাম যে দুইটা বিন্দু না একটা বিন্দুই রয়েছে সেই বিন্দুর মান কত 29/7 অর্থাৎ 4 7 28 যদি বলো 4 পয়েন্ট সামথিং রাইট তার মানে এই হচ্ছে আমার মেইন কথা চিত্রটা এরকম হবে এই হচ্ছে 7 2 আর এই হচ্ছে আমার a5 2 তাহলে এই বিন্দু থেকে y অক্ষ থেকে এই বিন্দু দূরত্বকে আমরা কি বলবো ভুজ বলবো একটু খেয়াল করো আমরা কিছু অঙ্ক দিয়েছি তোমাকে যেমন এখানে দেখো এখানে কিন্তু কে এর মান প্লাস মাইনাস আসছে তার মানে স্কয়ারে ছিল প্লাসও সত্য মাইনাসও সত্য এই মানটা দেখো এখানে 9 আর 1 আসছে দুইটা বিন্দুর জন্য সত্য এখানে মাইনাস আসছে এখানে মাইনাস আসছে এগুলো একটু করে ফেলো একটু বারবার খেয়াল রাখবা আমি আবার একটু বলতে চাই কোন একটা বিন্দু এটা যদি p x1 y1 হয় y অক্ষ থেকে এর দূরত্বকে বলা হচ্ছে ভুজ আর x অক্ষ থেকে দূরত্বকে বলা হচ্ছে কোটি উল্টো কথায় আসো এই বিন্দু থেকে যদি তোমাকে y অক্ষ পর্যন্ত দূরত্ব বলে তাহলে হচ্ছে x এবং যদি বিন্দু থেকে x অক্ষ পর্যন্ত দূরত্ব বলে তাহলে হচ্ছে তুমি বলবা হচ্ছে কোটি এটা খেয়াল রাখবা এটা খুব বেশি ডিস্টার্ব করতে পারে তোমাকে কোন একটা বিন্দুর কোটি দেয়া আছে 3 এবং ওই বিন্দু থেকে প্রদত্ত বিন্দুর প্রদত্ত যে বিন্দু সেই বিন্দু দূরত্ব হচ্ছে 4 মানে দূরত্ব দেয়া আছে তো এত একক হলে স্থানাঙ্ক বের করো তাহলে আমরা ধরে নিচ্ছি যে বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে x3 রাইট তাহলে x3 থেকে কি বলতে যাচ্ছে এই বিন্দু যে দূরত্ব তাহলে আমরা একটু দূরত্বটা বের করি x - 5 তার হচ্ছে স্কয়ার প্লাস 3 - 3 তার হচ্ছে স্কয়ার তার উপরে কি রুট এটা ইকুয়ালস টু কত বলবো আমি 4 রুটকে তুলে কিভাবে রুটকে তুলে বর্গ করে তাহলে x - 5 এর স্কয়ার প্লাস হচ্ছে 0 এর স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 4 4 16 এখান থেকে আমরা বুঝবা যে তারপর আমরা a - b হোল স্কয়ার সূত্রে ভাঙিয়েছি তারপর হচ্ছে মিডল টার্ম করে আমরা স্থানাঙ্কর মান বের করে ফেলছি আমরা একটু আবার রিক্যাপ দেওয়ার চেষ্টা করতেছি যে দূরত্ব এত কোটি দেয়া আছে ভুজটাকে আমরা ধরে নিয়েছি বিন্দুর ভুজ হচ্ছে x তারপর আমরা কাজটা করেছি এই সূত্রটা যারা বুঝো নাই তারা একটু লিখে দেই তাদের জন্য যে d = x1 - x2 এর হোল স্কয়ার প্লাস হচ্ছে y1 - y2 এর হোল স্কয়ার এটা এই সূত্র আমরা অ্যাপ্লাই করেছি খুবই সহজ প্র্যাকটিস করতে হবে শুধু প্র্যাকটিসের অপেক্ষা যত প্র্যাকটিস করবে তত শিখবা তত ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে চান্স পাবে এখন x অক্ষের উপর অবস্থিত বলার কথা মানে হচ্ছে আমরা বুঝে নেব কোটি y এর মান কি হবে 0 হবে কোটি y এর মান কি হবে 0 হবে অবস্থিত p বিন্দু হতে মানে যে বিন্দুটা সেই বিন্দুর নাম হচ্ছে p হতে এই বিন্দু এবং এই বিন্দু দুটি সমদূরবর্তী মানে সমান দূরে আছে চিত্র দিয়ে তাকাও এই হচ্ছে আমার p থেকে b যতটুকু দূরে আছে p থেকে a ততটুকু দূরে আছে এটা সমান এই দুজন কি সমান অর্থাৎ p আর pb সমান তাহলে আমরা এই দুটো বিন্দুর দূরত্ব আর এই দুটো বিন্দুর দূরত্ব কোন সূত্র দিয়ে বের করব x1 - x2 এর হোল স্কয়ার প্লাস হচ্ছে y1 - y2 এর হোল স্কয়ার আমরা এই সূত্র অ্যাপ্লাই করে PA PB সমান ধরে হচ্ছে আমরা কার মান বের করে ফেলবো P বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলবো আর এই অঙ্ক যদি অবজেক্টিভে আসে খুব সহজে এটা বের করা যায় দেখো এখানে P এর স্থানাঙ্ক কত বলছে 4 বলছে না তো তুমি এখানে সমীকরণ ফর্ম করে এরকম তো চারটা অপশন দেয়া থাকবে এমসিকিউতে চারটা অপশন দেয়া থাকবে যেটা অপশন টেস্ট বলি আমরা 1 থাকলো 2 থাকলো 3 থাকলো 4 থাকলো তো যেটার জন্য অপশন সত্য হবে সেটা করে ফেলবো যারা খুব দ্রুত মুখে হিসাব করতে পারো তাদের জন্য এই টেকনিকটা খুবই স্পেশাল অপশন টেস্ট করা তো 2 নম্বরে যেটা বলছে তোমরা ট্রাই করবা অঙ্ক মিলছে কিনা দেখবা 3 নম্বরটা ট্রাই করবা 4 নম্বরটা ট্রাই করবা যে পারবা না সে যোগাযোগ করতে পারো 01572071272 এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে বলতে পারো আমি নেক্সট ক্লাসে বা কোনো প্রবলেম সলভ ক্লাসে আমরা করে দেওয়ার চেষ্টা করব 5 নম্বর একটা অঙ্ক দিয়েছি এটা একটু দেখো ভুজ হচ্ছে কোটির কত গুণ 3 গুণ ভুজ হচ্ছে কোটির কত গুণ কোটি হচ্ছে ভুজের দ্বিগুণ তাহলে সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে কি তিনটা বাহু সমান হবে তাদের স্থানাঙ্ক দেয়া আছে তৃতীয় বিন্দু স্থানাঙ্ক তাহলে আমি যদি চিত্র আঁকাই এটা যদি a হয় এটা যদি b হয় আর এটা যদি c হয় a বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে b বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে c বিন্দুর স্থানাঙ্ক দেয়া নাই ধরে নিবা x আর y তারপর তুমি কি বলবা ab আর ac সমান এবং কি তারা কার সমান ab BC AC তিনজনই সমান সেই সমান ধরে হচ্ছে আমরা শীর্ষবিন্দু বের করে ফেলবো ইনশাআল্লাহ আসলে একটা বৃত্তের কেন্দ্র দেয়া আছে 5 3
ব্যাসার্ধ দেওয়া আছে 3, হ্যাপি আমি। বৃত্তটা একটা জ্যা দেওয়া আছে, বলতেছে এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হলে তার দৈর্ঘ্য নির্ণয় করো। তো চিত্র দেখে তো তাকাও, এই চিত্রে সি হচ্ছে আমার কেন্দ্র সেন্ট্রাল, এ বি হচ্ছে আমার জ্যা, এ বি হচ্ছে আমার জ্যা, যে জ্যা কত বিন্দুতে 3, 2 বিন্দুতে হচ্ছে কি হয়েছে সমদ্বিখণ্ডিত হয়েছে, তার দৈর্ঘ্যটা জানতে চাচ্ছে সিডি। তাহলে আমরা একটু খেয়াল করার চেষ্টা করি, আমরা এটা নিশ্চয়ই জানি যে কোনো কেন্দ্র থেকে কোনো বৃত্তের কেন্দ্র থেকে জ্যার উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এডি আর বিডি কি সমান, এডি আর বিডি কি সমান। যেহেতু আমরা এতটুকু বলতে পারি যে এসি হচ্ছে 5, কারণ এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, রাইট। তাহলে সিডি যদি আমরা বের করে ফেলি, এসি হচ্ছে আমার 5, সিডি হচ্ছে আমার কত, √5 - 3 এর স্কোয়ার প্লাস 3 - 2 এর স্কোয়ার। কোন সূত্র দিয়ে বের করলাম? সূত্রটা কি হবে? ডি ইকুয়ালস টু √x1 - x2 এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে y1 - y2 এর হোল স্কোয়ার। পুরোটার উপর কিন্তু রুট আছে, এখান থেকে হচ্ছে আমরা বের করছি সিডি। তো সিডি এর ভ্যালু কত আসছে? সিডি এর ভ্যালু আসছে হচ্ছে √5। তো এসি হচ্ছে 5 আর সিডি হচ্ছে √5। আমরা জানি যে এটা একটা সমকোণী ত্রিভুজ, আমরা একটু মুছতে চাই। ACD এটা একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা পিথাগোরাস সূত্র যদি অ্যাপ্লাই করি, AC স্কয়ার ইকুয়ালস টু আমরা বলতে পারি AD স্কয়ার প্লাস হচ্ছে CD স্কয়ার, রাইট। তো এখান থেকে আমরা বলতে পারি CD এর ভ্যালু, AD এর ভ্যালু কত। আমরা AC আর CD এর যদি মান বসাই দেই, AC আর CD এর মান যদি বসিয়ে দেই, তাহলে হচ্ছে আমরা কার মান পেয়ে যেতে পারি? AD এর মান পেতে পারি। AD এর মান আসছে 2√5। ক্যালকুলেশনটা করা আছে, তোমরা একটু দেখে ফেলবা। আমরা QPP 3-তে কিছু ম্যাথ তোমাকে দিয়েছি, তোমরা একটু ট্রাই করবা। আমরা আশা করি যে না পারলে আমরা দেখিয়ে দিব, অলরেডি একটা দেখিয়ে দিয়েছি। আর যদি কোনো অসুবিধা হয় 01572071272 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমরা দেখিয়ে দিব। যদি পারো তাও হোয়াটসঅ্যাপ করবা, যদি না পারো তাও যোগাযোগ করবা। এই নাম্বারে কলও করতে পারো, এটা আমার পার্সোনাল নাম্বারই, তোমাদের জন্য দিয়ে দিচ্ছি আমরা। চতুর্ভুজের প্রকৃতি নির্ণয়ের সময় আমরা একটু খেয়াল করব। তো আমরা জানি যে সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রথমে চতুর্ভুজের কর্ণের দৈর্ঘ্য বের করব। কর্ণের দৈর্ঘ্য বের করে যদি কর্ণদ্বয় সমান হয় তাহলে চতুর্ভুজটা আয়তক্ষেত্র বা বর্গ হবে, এটা একটু খেয়াল রাখবা। আর যদি অসমান হয় তাহলে চতুর্ভুজটা হয় সামান্তরিক হবে অথবা রম্বস হবে। কেন হবে সেটা একটু চিত্র দিয়ে বোঝাই। ধরো এই হচ্ছে আমার আয়তক্ষেত্র, রাইট, তাই না? আর এই হচ্ছে আমার বর্গক্ষেত্র, রাইট। বর্গক্ষেত্র আমরা জানি যে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, এবং আমরা এটাও জানি যে বর্গক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। তবে বর্গক্ষেত্রে 4টা বাহুই সমান, আয়তক্ষেত্রে শুধুমাত্র বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। এই যদি তুমি একটা ঘুষি মারো, কথার কথা আমরা একজনকে আনলাম যে হচ্ছে খুব পলোয়ান, জনসিনাকে আনলাম, ঘুষি মারলে সে কিছুটা বেঁকে যায়, এই আয়তক্ষেত্র কিছুটা বেঁকে যায়। তো আয়তক্ষেত্র যখন বেঁকে যায় তখন যেটা তৈরি হয়, আমি আঁকাতে একটু সমস্যা হচ্ছে, তোমরা মেনে নাও যে এটা এরকম অবস্থায় চলে আসে, তখনও তার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল থাকে। তবে সমস্যা যেটা হয়, এই কর্ণটা আর এই কর্ণটা আয়তক্ষেত্রের বেলায় সমান থাকে, বাট এই যে বিদ্ঘুটে বা বিকৃত যে আয়তক্ষেত্র যাকে আমরা সামান্তরিক বলি, তার বেলায় দুইটা কর্ণ থাকে, তবে একটা বড় হয়ে যায় একটা ছোট হয়ে যায়। তাই বলা হয় সামান্তরিকের কর্ণ সমান নয়, বাট আয়তক্ষেত্রের কর্ণ সমান। আর বর্গক্ষেত্রের বেলায় কর্ণগুলো সমান থাকে, তাকেও যদি জনসিনা এসে একটা ঘুষি মারে তাহলে সে কিছুটা বেঁকে যায়, তখনও তার 4টা বাহু সমান থাকে, বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল থাকে। তবে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে কর্ণগুলো আর সমান থাকে না, একটা কর্ণ বড় হয়ে যায় আর একটা কর্ণ ছোট হয়ে যায়, এটাকে বলা হয় রম্বস। মজার একটা বিষয় হচ্ছে আয়তক্ষেত্রের এই যে কর্ণ দেওয়ার পরে যে ত্রিভুজটা তৈরি হলো না, এই ত্রিভুজটা পিথাগোরাসের সূত্রকে মানে, কিন্তু সামুদ্রিক পিথাগোরাসের সূত্রকে মানে না। মানে সামুদ্রিক অর্ধেক তো একটা ত্রিভুজ, সেই ত্রিভুজ পিথাগোরাসের সূত্রকে মানে না। ইনফ্যাক্ট বর্গের যে অর্ধেক করে কর্ণ, সেই অর্ধেক করার পর যে ত্রিভুজটা আমরা পাই, আমরা বোল্ড করলাম লাল দিয়ে, সেটা পিথাগোরাসের সূত্রকে মানে। বাট রম্বসের যে অর্ধেক অংশ একটা ত্রিভুজ, সে পিথাগোরাসের সূত্র মানে না। কর্ণদ্বয় ঢালের গুণফল -1 হয় কার বেলায়? আমরা আয়তক্ষেত্রের বেলায় বলবো এবং রম্বসের বেলায় বলবো, বর্গক্ষেত্রের বেলায় বলবো। এদের গুণফল কি হবে? 0, এই -1 হবে। যদি -1 হয় তাহলে আমরা আবার উল্টো কথা বলবো যে চতুর্ভুজটি হবে হচ্ছে একটা বর্গ বা আয়ত। আর যদি গুণফল -1 না হয় তাহলে হচ্ছে চতুর্ভুজটি একটি সামান্তরিক বা হচ্ছে রম্বস হবে, এটা খুবই স্পেশাল বেসিক। আমরা আশা করবো যে এই বেসিকটা তোমাদের মাথায় থাকুক। তো তোমাকে 4টা বিন্দু দিয়ে দিয়েছে, বলতেছে A B C D, এটা 4টা বিন্দু ধরে নেওয়ার পর চতুর্ভুজটা কেমন হবে। তুমি AC বের করলা, BD বের করার পর দেখলা যে তাদের দূরত্ব সমান না। দূরত্ব যেহেতু সমান না তাহলে তুমি বলতে পারো যে এটা হচ্ছে কর্ণ। তুমি কর্ণ বের করেছো। আমি যে চিত্রটা আঁকাই, A B C D, তুমি কি বের করলা? কর্ণ বের করার পর দেখলা যে এটা হচ্ছে সমান না, কর্ণ সমান না। তাহলে তুমি
তারপরে দেখবা হচ্ছে গুণ, ঢাল বের করে দেখবা যে এ বি এর ঢাল আর হচ্ছে ডিসি এর ঢাল, এই দুটো ঢাল হচ্ছে বের করবা, বের করে দেখবা যে গুণফল কত হয়। ঢাল কীভাবে বের করে আমরা শেখাবো ইনশাল্লাহ সামনের দিকে। যদি -1 হয় তাহলে চতুর্ভুজটা কী হবে, রম্বস হবে। তো এত কিছু না পেয়েছি তুমি একটা কাজও করতে পারো, তুমি 4টা বাহুর এ বি দৈর্ঘ্য বের করতে পারো, বিসির দৈর্ঘ্য বের করতে পারো, সিডির দৈর্ঘ্য বের করতে পারো, এডির দৈর্ঘ্য বের করতে পারো, এসির কর্ণের দৈর্ঘ্য বের করতে পারো, বিডি কর্ণের দৈর্ঘ্য বের করতে পারো, অ্যান্ড ফাইনালি তুমি ডিসিশনে যেতে পারো। বাট অবজেক্টিভের জন্য তুমি শর্টকাটে করে ফেলতে পারো। আমরা QPP4-এ তোমাকে কয়েকটা পার্ট দিয়েছি, যে চতুর্ভুজের শীর্ষবিন্দু এবং কেমন চতুর্ভুজ হবে তার শীর্ষবিন্দু দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা আশা করি যে এগুলো বুঝবে। তো এটা ছিল আমাদের পর্ব 3। পর্ব 3-এ আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করলাম। এবার একটু ব্রেক দিতে চাই, ব্রেক দেওয়ার পর আমরা পর্ব 5-এ যেতে চাই। তো সে পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে এবং বারবার যে কথাগুলো আমরা বলতে চাই যে তোমরা দেখো, আমাদের একটু বোঝার চেষ্টা করো আমরা যে কষ্টগুলো করতেছি, তোমরা এগুলো মানে অ্যাটলিস্ট মাটিতে ফেলে দিও না, পানিতে ফেলে দিও না, তোমরা বারবার এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করো। বিকজ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। গাইতে গাইতে আমরা গায়ন হই। অনেকেই রয়েছে তাহসান ভাইয়ের চেয়ে তো ভালো গান গায়। কেন তাহসান ভাইয়ের চেয়ে ভালো গান গাইতে পারে? বিকজ সে তাহসান ভাই যতটুকু প্র্যাকটিস করেছে তার চাইতেও সে বেশি প্র্যাকটিস করেছে। অনেকে আছে যে আয়াব বাচ্চু স্যারের গান তার থেকে ভালো গায়। কেন? কারণ আয়াব বাচ্চু স্যার যতটুকু প্র্যাকটিস করেছে তার চাইতে বিশাল প্র্যাকটিস সে করেছে। আমি বলতে চাচ্ছি না কোনোভাবেই যে সে আয়াব বাচ্চু স্যার হয়ে গিয়েছে, বাট এরকম হয়, আমরা দেখতে পাই যে অনেকেই পূর্বে যে গানটা জেগে গিয়েছে তার চাইতে বেটার করেছে। তো আমরা আশা করব যে তোমরা আমাদের চাইতে অনেক বেশি ভালো পারো, অনেক বেশি প্র্যাকটিস করে তুমিও হচ্ছে দক্ষ মানুষ হয়ে ওঠো, তোমার HSC লেভেলটা ভালো কাটুক। যদি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি কেউ নিয়ে থাকো, তোমার চান্স সুনিশ্চিত হোক, আমরা সেই চাওয়াটাই চাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী পর্ব দেখার জন্য অনুরোধ রইল। একটু যদি পুরো ভিডিওটা একসাথে দেখো বা লেকচারটা, তাহলে হচ্ছে তোমরা এটা বলবো যে একটু ব্রেক দিয়ে দেখো, কারণ একটা না দেখো না, চোখেও সমস্যা হতে পারে, এবং প্র্যাকটিস করে দেখো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।